সুপ্রিয় দর্শক, আবারও আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। ছিলাম ছোট্ট একটি বিরতির পরে আবারও চলে এলাম আপনাদের আমূল প্রতিপাদ্য বিষয়ে আয়ন জার্নাল অনুষ্ঠানে। আপনারা জানেন আমাদের সাথে রয়েছেন এখানে মাহবুব আলী খান সুর সাহেব এবং আমার সাথে রয়েছেন জনাব সাজু আহমদ। দুজনই সাংবাদিক এবং আমরা এই সংবাদ বিষয়ে যে ঘটে যাওয়া এবং পত্রপত্রিকায় প্রকাশিত সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করছি এবং বিশ্লেষণমূলক এই অনুষ্ঠানটি আমরা প্রতি বৃহস্পতিবার আপনাদের জন্য নিয়েছি আয়ন টিভির আয়োজনে। আশা করি আপনাদের ভালো লাগে। তো সুপ্রিয় দর্শক, আবারও আমি কথা বলছিলাম জনাব সাজু আহমদের সাহেবের সাথে যে আমাদের এই যে মামলাগুলো, আরেকটা জিনিস হচ্ছে যে একটা বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের সাবেক অথবা বলা যায় যে সদ্য পদচ্যুত যিনি হচ্ছেন প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের বিভিন্ন মাধ্যমের বড় বড় নেতৃবৃন্দকে নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো সেই মামলার সাথে আপনি যে মামলা এবং মামলার ফলাফলে আপনি এই যে প্রায়োগিক একটা অবস্থান রয়েছে সেটাকে কীভাবে দেখছেন? ধন্যবাদ মুরাদ ভাই। আসলে আন্তর্জাতিক আদালতে মামলা আপনি দেখছেন যে এই আন্তর্জাতিক আদালতে নিয়ে বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে আগে। আর এই যে শেখ হাসিনা সরকার এই আন্তর্জাতিক আদালত করেছিলেন যে বিভিন্ন জনকে বিভিন্ন আপনার বিচার করার জন্য, এবং এই আদালত কিন্তু বুমেরাং হয়ে এখন হাসিনার গাড়ি আপনার চেপে বসেছে, মানুষ যেটা বলতেছে। তো এখন এইটা আপনার আন্তর্জাতিক আদালতে বিচার হইতে হইলে আন্তর্জাতিক আদালতকে আন্তর্জাতিক মানের করতে হইলেও কিন্তু সরকারকে আপনার একটা যাতে কাঙ্গারু আদালত না হয়, এটাকে আন্তর্জাতিক মানের হয়, এর জন্য এটাকে এবং সরকার জাতিসংঘের সহযোগিতা চেয়েছে এবং জাতিসংঘের একটা টেকনিক্যাল টিম ইতিমধ্যে বাংলাদেশে এসেছে। তো ওইটাকে যদি আমি যতদূর শুনেছি যে আন্তর্জাতিক আদালতে কাউকে বিচার করতে হলে প্রথমে আপনার আদালতে বাংলাদেশের আদালতে একটা বিচার করা দরকার। আর আন্তর্জাতিক আদালতে বিচার করতে হলে ওইভাবে আন্তর্জাতিক মানে যদি বিচার না হয় তাহলে ওইটা আবার প্রশ্নবিদ্ধ হবে। তো বাংলাদেশের যে আইন আছে, এই যে অপরাধগুলা বলা হচ্ছে যে খুন, রাজধানী বা ধরেন আপনার আত্মসাতের, ওইগুলা বাংলাদেশের আইনেই বিচার করা সম্ভব। তারপরে আবার আন্তর্জাতিক আদালতে বিচার করা সম্ভব। বা আন্তর্জাতিক আদালতকে যদি আন্তর্জাতিক মানে করা হয় তাহলে ওইখানে কোনো কোয়েশ্চন থাকবে না। তো ওইভাবে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে যেহেতু বিভিন্ন ধরনের অপরাধমূলক বিষয় যখন কোর্টে উত্থাপন করা হবে তখন সেইখানে যেটা বিচার ব্যবস্থা রয়েছে সেইখানেই তো করা যায়। তো সেইখানে প্রক্রিয়াধীন অবস্থায় যদি করা হয় সেখানে একটা স্বচ্ছতাও তো আসতে পারে বিচার ব্যবস্থায়। আপনাকে অনেক ধন্যবাদ। যাচ্ছি জনাব খানসুর সাহেব। জনাব খানসুর সাহেব, একটা জিনিস হচ্ছে যে আমরা প্রথমে বলেছি যে পক্ষে বিপক্ষের একটা কথা চলে আসে যে কেউ হয়তো ভারতপন্থী, কেউ হয়তো অন্য দেশের পন্থী, যে জিনিসটা এখন উঠে আসে কেউ মার্কিনীপন্থী, কেউ অন্য দেশের পন্থী। কিন্তু যেখানে বলা হচ্ছে যে আমেরিকার যেটা তারা বলছে, সেনার যারা বলছে যে এই বাংলাদেশি এই যে একটা অভ্যুত্থান হয়ে গেল, সেই অভ্যুত্থানের সাথে কিন্তু আমেরিকা জড়িত না, এবং সেটাকে আপনি কীভাবে দেখছেন? এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই যে জয় সাহেব যেটা বলেছেন যে 3 মাসের ভেতরে নির্বাচন দিতে হবে, সেইখানে ভারতের অংশগ্রহণের কিন্তু উল্লেখ করেছে। তো একটা যে কেউ বলছে যে এখানে মার্কিনী ষড়যন্ত্র, আবার কেউ একজন বলছে আবার সহযোগিতা। তো এই যে কম্পারেটিভ যে বিষয়টা, যে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ মুরাদ ভাই। এই বিষয়টা বোঝার জন্য আগে আমাদের বুঝতে হবে যে আন্তর্জাতিক রাজনীতির বিষয়টা। আপনারা জানেন যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলে একটা কথা আছে। তৃতীয় বিশ্বের দেশগুলো কি ওগুলি সংজ্ঞা বুঝতে হবে, সাথে সাথে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কারা সেটা সংজ্ঞা বুঝতে, এবং কারা কারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ইজিলি ফাইন্ড আউট করা যায়। কি তৃতীয় বিশ্বটা সংজ্ঞা বলা যায়, কিন্তু আপনাকে ভিজিবল দেখানোটা একটু টাফ। হ্যাঁ, কিন্তু তৃতীয় বিশ্বের সংখ্যাটা অনেক বেশি। তৃতীয় বিশ্বের সংখ্যাগুলো তারাই যারা উন্নয়নশীল এবং একটু দারিদ্র্যপ্রবণ এবং যাদের বাৎসরিক আয় কম, তারাই তৃতীয় বিশ্ব, এবং আরও সংজ্ঞা আছে, আমি সংক্ষেপে এতটুকু বললাম। আর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর আমরা বেশিরভাগ মানুষ জানি আমরা ফার্স্ট ওয়ার্ল্ডেই তো আছি, আমরা ফার্স্ট ওয়ার্ল্ডে আছি। এক্স্যাক্টলি। দেখেন, যে কোনো তৃতীয় বিশ্বের রাজনীতিতে নির্বাচনে ক্ষমতা পরিবর্তনে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিরা বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে। এটা বোঝানো না গেলেও আমরা যারা রাজনৈতিক বিশ্লেষক, যারা রাজনীতি নিয়ে পড়াশোনা করি, যারা একটু জানাশোনা নট অনলি সাংবাদিক, যারা রাজনৈতিক বিশ্লেষক আর কি, তারা বুঝতে পারে যে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির নির্বাচনে নাক গলায় ইন্টারফেয়ার করে। এখন এই
বাংলা বিশ্বটা এখন চলতেছে ইউনিপোলারিটি, মানে এক মেরু বিশ্ব। বিশ্বের সব দেশে আমেরিকা কর্তৃত্ব করতে চাচ্ছে, যেটা আজকে থেকে 30 বছর আগে ছিল বাইপোলারিটি, মানে দ্বিমেরু বিশ্ব। একদিক ছিল সোভিয়েত ইউনিয়ন, আরেকদিক ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল, তখন ওই সোভিয়েত ইউনিয়নের কর্তৃত্ব কমে যাওয়ার কারণে বর্তমান বিশ্বটা এখন ইউনিপোলারিটি, মানে এক মেরু বিশ্ব। এখন বিশ্বের বিভিন্ন দেশে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলিতে আমেরিকার কর্তৃত্ব একরুখাভাবে। আর এই কারণে আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবশ্যই প্রভাব আছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে, কিন্তু বাংলাদেশের পট পরিবর্তন থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্র তার সাউথ এশিয়াটা দেখাশোনা করার দায়িত্ব দিয়ে রাখছিল ইন্ডিয়ার কাছে। কিন্তু দায়িত্ব দেওয়ার পরেই তারা বসে থাকেনি, তারাও নিজেরা মনিটরিং করছে, পর্যবেক্ষণ করছে যে ইন্ডিয়া কিভাবে বাংলাদেশকে চালাইতেছে। যখন দেখতেছে তার মন মতো চালাইতেছে না, তখনই তারা নিজের কন্ট্রোলে নিয়ে ক্ষমতার পরিবর্তন বলেন গণ অভ্যুত্থানটাকে তাদের নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। একটা জিনিস আপনার যে জিনিসটা হয়তো আমি কখনো শুনি নাই, যেটা হচ্ছে যে আপনি কি বলতে চাচ্ছেন যে ইন্ডিয়াকেও কিন্তু ইনফ্লুয়েন্স করে আমেরিকা, আর সেই আমেরিকা অর্থাৎ ইন্ডিয়া ইনফ্লুয়েন্স করছে বাংলাদেশকে, অর্থাৎ প্রভাবিত করা আর কি। তো সেই জায়গায় দেখা গেছে যে মুরল যখন অখুশি, তখন দেখা গেছে মধ্যশক্তিভোগী যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আর তাদের কর্তৃত্ব রাখতে পারে না, তখন ডাইরেক্টলি এন্টারফেয়ার করে। সেটাই স্বাভাবিক। তো আপনি যেটা সেই প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশে আজকের এই এটা কি এইভাবে হয়েছে? ওইটা আছে, কিন্তু ওইটাই যেটা আমি বললাম, তারা দীর্ঘদিন যখন একই দল ক্ষমতায় ছিল ততদিন পর তার কেন নাক গলায় নাই? কারণ তারা যে অনিয়ম করতেছিল, অনিয়মটা ভিজিবল ছিল না। যখন গণ অভ্যুত্থান হয়েছে, গণ বিপ্লব হয়েছে, তখন যারা এই সরকারকে ক্ষমতা বসাইছিল তারা দেখতেছে যে এখন জনগণ তো মানতেছে না, জনগণকে উপেক্ষা করে চালাইলে আমরা চালাতে পারবো না। তাহলে সবাই তো বিশ্বাস করে যে জনগণই সকল ক্ষমতার উৎস, কিন্তু জনগণকে পাশ কাটিয়ে যখন তার নিজস্ব প্রায়োগিক একটা অবস্থান সৃষ্টি করে যে কোনো দল হোক, তখন কিন্তু আর সেটিকে থাকতে পারে না বলে মনে করেন। ওই জনগণের ক্ষমতাটাই এখন প্রভাব বিস্তার করেছে। ধন্যবাদ আপনাকে। আরেকটা জিনিস জনাব সাজু সাহেব, যে জিনিসটা দেখতে পাচ্ছি, জনাব মুহিত চৌধুরী সাহেব সম্ভবত আমাদের সিলেটেরই, তিনি বিমানের এখন দায়িত্বে চলে আসছেন। তো আমাদের প্রবাসী যারা রয়েছে, আমাদের বিমান নিয়ে অনেক ক্ষোভ রয়েছে, এবং বিমানের যে দায়িত্বে ছিলেন আপনারা ছিলেন, আমরা ছিলাম, যখন এরা আসে আমরা এই বিষয় নিয়ে আমরা যে বিশেষ করে প্রবাসীদেরকে এটা এক ধরনের নিপীড়ন নির্যাতন বলা যায় তারা করেছে, এটা নির্দ্বিধায় আমরা বারবারই বলি। কিন্তু আমরা বিভিন্নভাবে এইখানের প্রশাসনের সাথে যারা হাইকমান্ডের সাথে যোগাযোগ করেছি, ওদের সাথে আমরা ডাইরেক্ট প্রশ্ন করেছি যে আপনারা এইভাবে এই ভাড়া কমানো, এরপরে বিমানের অতিরিক্ত ভাড়া, বিশেষ করে একটা বৈষম্য দেখা যায় যে এই যে বৈষম্য নিয়ে যে আন্দোলন, বিমানের সিট থাকলে বলতেছে সিট নাই, তারপরে একটা বৈষম্য। আরেকটা জিনিস হচ্ছে ঢাকায় যে জায়গাতে প্রথম যেখানে ল্যান্ডিং করে সেখানে ভাড়া কম হওয়ার কথা, সেইখানে কিন্তু আরো ডবল সিলেটে যেতে হচ্ছে, তারপরে আবার ঢাকায় আসতে হচ্ছে। এই যে এখন আপনি কি মনে করেন, আপনি সাংবাদিকরা শুধু তো না, সাংবাদিক তো জনগণের কথাই তুলে ধরে, যে আপনি যে এই যে বিশেষ করে ব্রিটেনে বসে আমরা প্রবাসী হিসেবে আমরা বিমানের দ্বারা আমরা যে নির্যাতিত নিপীড়িত হয়েছি, এটা আমিও হয়েছি, আপনিও হয়েছেন। তো এখন আপনি এই যে তত্ত্বাবধায়ক সরকারের অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের সাথে যারা অন্তর্বর্তীকালীন সরকারের এই যে দায়িত্বে এসেছেন চৌধুরী সাহেব, তার কাছে আপনি কী ধরনের প্রত্যাশা করেন এবং কি বিষয়টা সমাধানের জন্য এগিয়ে আসা ন্যায্য বলে আপনি মনে করেন প্রবাসীদের? ধন্যবাদ মুরাদ ভাই, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু। শুধু আমি না, আমি এই অনুষ্ঠানে না, আমি বিভিন্নভাবে যারা কমিউনিটির সাথে রিলেটেড আমি সবাইকে বলছি যে এখন একটা সুযোগ এসেছে যে আমাদের দাবিটা বাস্তবায়ন করার। কারণ আপনি একটা জিনিস দেখবেন, যখন রাজনৈতিক সরকার থাকে, রাজনৈতিক বিভিন্ন এজেন্ডা থাকে, এবং আপনাকে আগেই বলেছি রাজনৈতিক সরকার বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন সিন্ডিকেট নিয়ে কাজ করে, এবং ওই সিন্ডিকেটটা কিন্তু ভাঙতে পারে না। আপনি দেখেছেন যে এই যে আগের প্রধানমন্ত্রী একবার বলেছিলেন যে আমিও বিমানের সিন্ডিকেট ভাঙতে পারি না, আমিও আপনার গেলে দেখা যায় যে সিট আছে খালি, কিন্তু ওইটার কোনো যথাযথ উত্তর পাওয়া যায় না। এবং এই যে আপনার ধরেন আমরা যে সিলেটে যে আমরা যে এখানে ধরেন আপনার স্টেক হোল্ডার নিয়ে চিন্তা করতে হয়, এখানে 80 to 90% স্টেক হোল্ডার হচ্ছে কি সিলেটে যায়, মানে বিভিন্নভাবে ওরা সিলেটে গিয়ে পৌঁছে। তো আপনি দেখবেন যে সাইফুর রহমানের থেকে আমল থেকে শুরু করে যে সিলেটের আপনার আন্তর্জাতিক এয়ারপোর্ট হবে এবং ওইখানে রিফুয়েলিং স্টেশন হবে, আপনার ওই যে রানওয়েটা বড় হবে, ওইটা সাইফুর রহমানের আমল থেকে শুরু করে, তারপরে মুহিত সাহেবের থেকে আমল থেকে শুরু করে, তারপরে আপনার এই যে মুমেন সাহেবের থেকে শুরু করে, ওইখানে কিন্তু অনেকেই চেষ্টা করে গেছেন। এখন সিলেট
সিলেট বিমানবন্দরে আপনার রিফুয়েলিং স্টেশন আছে, ওইখানে রানওয়েটা বড় হয়েছে, তাহলে ওইখানে এই যে আপনার সারা দেশের যে আপনার এয়ারলাইন্সগুলো আছে, টার্কিশ এয়ারলাইন্স বলেন, ব্রিটিশ এয়ারলাইন্সগুলো, ওইগুলো এখানে নামে না কেন? কারণ ওইটা হচ্ছে একটা বিমানটা কন্ট্রোল করে একটা সিন্ডিকেট, এবং ওই সিন্ডিকেট কিন্তু রাজনৈতিক সরকারগুলোই ভাঙতে পারেনি, অনেক চেষ্টা করেও ভাঙতে পারেনি। তো আমরা যখন বলবো এইটাকে, অনেকেই বলে বৈষম্য বিরোধী সরকার, অনেকে বলে বিপ্লবী সরকার, অনেকে বলতেছে যে বিভিন্ন অভ্যুত্থানের সরকার। তো অভ্যুত্থান যদি এই ছাত্র জনতা এত কিছু করতে পারলো, তো বিমানের একটা সিন্ডিকেট ভাঙতে পারবে না বলে আমি বিশ্বাস করি নাই। আর আপনি যে বলতেছেন আব্দুল মুহিত চৌধুরী, উনি মানে আগেও একবার বিমানের আপনার ইয়ে ছিলেন, কিন্তু উনি থাকতে পারেন নাই। তারপরে আপনি মজার ঘটনা হচ্ছে এই দেশ থেকেও কিন্তু আপনার এই যে ব্রিটিশ আপনার এমডি নিয়েও কিন্তু বিমানে রাখা যায় নাই, মানে এত বড় এরা একটা সিন্ডিকেট, এরা দেশের চেয়ে পৃথিবীর চেয়েও এরা বড়, এরা সরকার থেকে বড়। হ্যাঁ, সরকার থেকে বড়, তো এরা সরকার টিকবে কেমনে? হ্যাঁ, ইন্টারন্যাশনাল থেকে। তো এখন আমি যেটা মনে করি, এখন আমাদের সবারই, আমরা প্রবাসী হিসাবে আমরা কিন্তু দেশে আমরা বেশিরভাগ প্রবাসী, আপনি দেখেন 5 থেকে 10% প্রবাসীরা দেশে গিয়ে আপনার চেয়ারম্যান হতে চায়, এমপি হতে চায়, মন্ত্রী হয়, বাকি 90% মানুষই কিন্তু দেশে কি জন্য যায়? দেশের মানুষ বেড়াইতে যায়, দেশের মানুষ সম্পত্তি দেখতে যায়, মা বাবার খবর দেখতে যায়, খবর জিয়ারত করতে যায়, আত্মীয়স্বজনের সাথে দেখা করতে যায়। এবং এই আমরাই কিন্তু আপনার দেখেন, আমরা টার্কিতে যাই, আমরা দুবাইয়ে যাই, কিন্তু আমরা ওইখানে 3000 পাউন্ডে যাই, কিন্তু দেশে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে হলে 10,000 পাউন্ডে লাগে। এর কারণে আপনি দেখবেন এই দেশের অনেক মানুষ আছে, মানুষ আপনার এই যে বনমাওতে থাকে, পোর্টসমাউথে অনেক দূরে আছে, ওনারা ফ্যামিলি নিয়ে বাংলাদেশে যাইতে পারে না, ওরা এই ইস্ট লন্ডনে চলে আসে, এই যে বাংলাদেশের যে ইয়েটা ওনারা ফিল আপ করতে পারে না, এত এখন আমি বলবো যে আমাদের সবারই, আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রবাসীরা দাবি জানাতে পারি, কিন্তু আমাদের মনে হয় যেন আমরা রাজনৈতিক সরকারের কাছে, যেমন ধরো আপনার 6 লেন করা, 4 লেন করা, এগুলো হচ্ছে গিয়ে রাজনৈতিক অনেক ডিসিশন, কিন্তু এইটা যেহেতু এখানে আপনার রিফুয়েলিং স্টেশন আছে, এখানে আপনার বিমান রানওয়ে অলরেডি করা আছে, সব কিছু এস্টাবলিশ আছে, আন্তর্জাতিক বিমানবন্দর নামও দেওয়া আছে, ওইখান থেকে কিন্তু আন্তর্জাতিক প্লেনও আছে, তাহলে আমরা যদি সবাই এক বাক্যে, দল মত নির্বিশেষে, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন এলাকা, সবাই একসাথে যদি আমরা মনে করি যে সবগুলা বিমান নামার ব্যবস্থা করবে, এবং একটাই দাবি যদি আমরা জানাই, এবং এইটাই যদি আমরা করি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা বাংলাদেশের প্রতি আগ্রহী হবে, এবং ওরা এই যে আপনার দুবাই, তারপরে আপনার এই যে টার্কি, এই দেশে না গিয়ে বাংলাদেশে, তখনই বাংলাদেশের সাথে একটা আপনার কানেকশন শুরু হবে। ধন্যবাদ আপনাকে জনাব সাজু সাহেব। আসলে প্রশ্নটা আপনাকে করা উচিত ছিল, আমি যাচ্ছি প্রশ্নটা করতে আমাদের খানসুর সাহেবকে। জনাব খানসুর সাহেব, যে বাংলাদেশের যে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ, এবং এটা চিন্তা করা যায় একজন মানুষের জন্য কত টাকা হলে তারা লাগবে না। এখন যখন আমরা দেখি, যেটা প্রধানমন্ত্রী বলেছিলেন, যে সদ্য সাবেক প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন যে আমার গড়ের সে 400 কোটি টাকার মালিক, পিয়ন। হ্যাঁ, সেই জায়গায় এখন এই পতনের পরে দেখা গেল যে 400 না, 400,000-এর উপরে, কোটির উপরে, হ্যাঁ, এইগুলো পয়সাগুলো এখন, যেটা আমাদের বর্তমান ইন্টারনেট গভর্নমেন্ট ইউনূস সাহেব দেখা করেছেন ব্রিটিশ হাইকমিশনের সাথে, যে এই পয়সাগুলো ফেরত নেওয়ার জন্য বিশেষ করে অনেকটা অংশ ব্রিটেনে চলে আসছে, অনেকটা অংশ সুইস ব্যাংকে আছে, সেগুলো সুইস ব্যাংকে তারা সহযোগিতা করবে, মানে বিশ্বের বিভিন্ন জায়গায়, আমেরিকায় আছে, সব জায়গায় থাকতে পারে। তো এখন আমরা যদি এই জিনিসটার লোকে আমরা কারো রেফারেন্স দিছি না, কিন্তু বিষয়টা হচ্ছে যখন সরকার প্রধানের মুখ থেকে এই ধরনের কথা বেরিয়ে আসে, এবং যে এই যে দুর্নীতিবাজ, সবাই তো দুর্নীতি, অবশ্যই দুর্নীতিবাজ না, যারা দুর্নীতিবাজ আত্মসাৎ করেছে, বিভিন্ন ধরনের করেছে, তাদের এই পয়সাগুলা কিভাবে নেওয়া যায়, এবং তাদেরকে বিচারের আওতায় এনে এই সমস্ত পরিশুদ্ধতা দরকার, আগামীতে যেন এ ধরনের করতে কেউ সাহস না পায়, দেশের সম্পদকে নষ্ট করতে। আপনি কি মনে করেন? ধন্যবাদ মুরাদ ভাই। আসলে বাংলাদেশে গত 16 বছরে অনিয়মগুলো যেগুলো হয়েছে, সেগুলো অর্থনৈতিকটা মানুষ বেশি দেখেছে, অন্য সব দিকে অনিয়ম হয়েছে। আপনি চাকরির ক্ষেত্রে বলেন, শিক্ষার ক্ষেত্রে বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে বলেন, কিন্তু এই অর্থনৈতিক ক্ষেত্রটা দেশের বাইরে বেশি প্রভাব পড়েছে। কেননা দেশে যারা আত্মসাৎকারী, যারা অর্থ আত্মসাৎকারী, তারা দেশের ভিতরে টাকা রাখতে পারে নাই, কারণ রাখলে ধরা পড়বে একসময় যায়। বেশিরভাগই বিদেশে রাখছে। আপনি জানেন, আমরা যেহেতু ব্রিটেনে আসছি, ব্রিটেন সরকারের বিষয়ে আমরা আলোচনা করব, কিন্তু আপনার সবচেয়ে বড় আলোচিত বিষয় আলোচনা হয়েছিল কানাডার বেগমপাড়া নিয়ে। ওখানে অনেক বাংলাদেশি এমপিরা, আওয়ামী লীগের এমপিরা, তাই এমন করছে, পাড়াটাই হয়ে গেছে এই বেগমপাড়া। এরকম আমেরিকা আছে, সুইস ব্যাংক বলে, আপনার সুইস ব্যাংকেও আছে। সুইস ব্যাংকে রাখার কারণ হচ্ছে সুইস ব্যাংকের টাকা সেফ বেশিটা, কেউ তথ্য ওই সুইস ব্যাংকের তথ্য কাউকে দিতে পারে, কিন্তু অন্য দেশের তথ্য নিতে পারে। দ্যাটস দ্য ডিফারেন্স অফ দ্য সুইস ব্যাংক। এখন যে আমাদের এখানে আমরা যে আছি, এই ব্রিটিশ সরকারের সাথে ডক্টর ইউনূস আলোচনা করছে, এবং খুবই ভালো পদক্ষেপ। আমি মনে করি শুধু ব্রিটিশ সরকার না, যেসব দেশে মানে ফাইন্ড আউট করতে পারে ইন্টারিম সরকার, ওইসব দেশ থেকেই
শুধু টাকা না, যে কোনো সম্পদ। আমার কাছে ইনফরমেশন আছে সাবেক ভূমিমন্ত্রী নটিংহাম এবং লন্ডনে 300টা বাড়ির মালিক সে। নটিং হিল, জি নটিং হিল, নটিং হিল না, নটিংহামেও তার কিছু বাড়ি- হ্যাঁ এটা কয়েক মাস আগে বিরাট আছে, এবং আমার কাছে ইনফরমেশন আছে, আমি নিউজ করবো বলে চিন্তা করেছি যে এই 300টা বাড়ির সম্পদ কত পরিমাণ হইতে পারে। একটা এমপি, একজন মন্ত্রী যদি 300 বাড়ির মালিক হয়ে থাকে, সো এরকম এই 300 বাড়ির যখন সম্পদ বাংলাদেশে নিয়ে যাবে, আমি মনে করি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন হবে, অনেক গরিব মানুষ উপার্জন হবে, তাদের পরিবার উপলব্ধ। এরকম শুধু একটা দেশ না, সব দেশ থেকেই তাদের এই আত্মসৎকারীদের সম্পদ যেন বাংলাদেশে নিয়ে যাওয়া হয়, সরকার যেন পদক্ষেপ নেয় অতি সত্বর, এবং এই পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইউজ করা হয়, বিভিন্ন দেশের কূটনৈতিক এই তদবির যেন বাড়ানো হয়, এবং দেশের উন্নয়নে যেন এই অর্থগুলি ইউজ করা হয়, সেটা আমি দাবি জানাবো বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আসলে অনেক বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, আমাদের হাতে অনেক সময় কম, এবং যে বিষয়টা হচ্ছে যে একটা বিষয়ে আমি পত্রিকায় দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই দেশে না দেওয়ার জন্য রূপহক অর্থাৎ অ্যাসাইলাম বা এমনিতে আশ্রয় না দেওয়ার জন্য, তারপরে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের বিভিন্ন বিষয়গুলো পত্রপত্রিকায় চলে এসেছে। তো এখন একটা ভট বিষয় যে বিগত সরকারের সেই বিষয়গুলো, কিন্তু আমরা যে জিনিসটা চাচ্ছি যে গতানুগতিক কোনো যে আইনি প্রয়োগ করে সাধারণ মানুষকে যেন হয়রানি না করা হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যারা সবাই কিন্তু অপরাধের সাথে, দুর্নীতির সাথে জড়িত না, তাদেরকে যেন অন্যায়ভাবে হয়রানি না করা হয়। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই বিষয়টা অবশ্যই সময় লাগবে, এখন একটা গুছানোর সময়, সেই সময় থেকে আমরা শুদ্ধতা যে জিনিস, সেটা যেন আমরা আগামী প্রজন্মের জন্য একটা ইতিহাস হিসাবে এই নতুন প্রজন্মরা করে যেতে পারে, এমনই প্রত্যাশা রেখে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে সাথে জনাব বাবুল খানসুর সাহেবকে আজকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সাজু আহমদ সাহেবকে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আগামী সপ্তাহে আবার নতুন এই যে সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, INTV Sky 782 সাথে থাকবেন, সেই প্রত্যাশা। ধন্যবাদ সকলকে।